যে দেশের সাথে আপনার ভৌগোলিক সীমান্ত আছে সেই দেশই আপনার পটেনশিয়াল এনিমি বা সম্ভাব্য শত্রু। এইটাই ঐতিহাসিক বাস্তবতা। এখন আমাদের তো প্রতিবেশী দুই, এক হচ্ছে ভারত আর এক হচ্ছে মিয়ানমার। তো মিয়ানমার 1948 সালে স্বাধীনতা লাভ করার পর এখন পর্যন্ত কোনো দেশের সাথে যুদ্ধে জড়ায়নি। কিন্তু ইন্ডিয়ার হিস্ট্রি কিন্তু ভিন্ন। ইন্ডিয়া 1947 সালে স্বাধীনতা লাভ করার পরপরই 1948 সালে জুনাগড় যে রাজ্য আছে এই জুনাগড় রাজ্য দখলের জন্য অপারেশন পিস পরিচালনা করে এবং একই বছর তারা অপারেশন পোলোর মাধ্যমে হায়দ্রাবাদ দখল করে নেয়। এরপর 1961 সালে তারা অপারেশন বিজয় পরিচালনা করে এবং এই অপারেশনের মাধ্যমে তারা গোয়া দখল করে নেয় এবং ফাইনালি 1975 সালে ইন্ডিয়ান আর্মির প্রেসারে তারা সিকিম দখল করে নেয়। এছাড়াও পাকিস্তানের সাথে ইন্ডিয়া এখন পর্যন্ত 4 বার এবং চীনের সাথে 1 বার ফুল স্কেল যুদ্ধ করেছে। তার মানে ঐতিহাসিক যুক্তিতে বাংলাদেশের আক্রান্ত হবার আশঙ্কা মোটেই অমূলক নয়। তাহলে প্রশ্ন হলো, টার্গেট হিসেবে বাংলাদেশ ঠিক কতটা সহজ কিংবা কঠিন? অনেকেই বলেন বাংলাদেশ ডিফেন্ডার্স প্যারাডাইস, আবার অনেকে বলেন শক্তিশালী এয়ার ক্যাম্পেইন ঠেকাবার মতো কোনো এয়ার ডিফেন্স বাংলাদেশের নেই। অনেকে বলে ঘিঞ্জি ঢাকা দখল করা যে কোনো সেনাবাহিনীর পক্ষে অসম্ভব। আবার অনেকে বলে যে রাষ্ট্রের পারমাণবিক বোমা আছে, ব্রহ্মাস্ত্রের মতো মিসাইল আছে, তার বিরুদ্ধে বাংলাদেশের আসলে কোনো চান্সই নেই। যাই হোক, আপনারা জানেন আমি কোনো সমরবিদ কিংবা সমর বিশারদ নই, তাই আমার বোঝায় কমতি থাকতেই পারে। তবু আপনাদের অনুরোধে আমি আমার নিজের যে ধারণাটুকু সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারি। প্রথমেই বলবো টেরেইন বা ভূপ্রকৃতি এবং জলবায়ুর কথা। বাংলাদেশ হলো পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ। প্রায় 700-র বেশি নদ নদী আমাদের সারা দেশে জালের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে। এর সাথে আরও আছে খাল, বিল, নালা। আর এই সব নদী, নালা, খাল, বিল এর কারণেই বর্ষাকালে আমাদের দেশের বিশাল এলাকা পানিতে ডুবে যায়, কোথাও কোথাও ফ্ল্যাশ ফ্লাড হয়। আর এই কারণে আমাদের দেশের মাটি ওই সময়টাতে বেশ নরম এবং কাদাটে থাকে। এবং কাদা ভর্তি একটা মাঠে যদি আপনি সাইকেল চালানোর অভিজ্ঞতা থাকে তাহলে আপনি বুঝবেন যে চাকা মাটিতে ডেবে যায়, আর তাই সামনে আগানো খুব দুষ্কর। আধুনিক যুদ্ধে ট্যাঙ্ক আর বড় বড় কামান খুব গুরুত্বপূর্ণ অস্ত্র, কিন্তু বাংলাদেশের এই নরম মাটিতে এসব ট্যাঙ্ক কামান নিয়ে সামনে এগোনো খুব দুষ্কর, বিশেষ করে সময়টা যদি হয় বর্ষাকাল। আপনাদের অনেকেই হয়তো জানেন ভারতীয় জেনারেল ডি.কে. পালিতের একটা বই আছে, বইটার নাম হচ্ছে লাইটেনিং ক্যাম্পেইন। ওই বইয়েও কিন্তু তিনি বাংলাদেশের ব্যাপারে একই কথা লিখে গেছেন। তাছাড়া 1971 সালে ইন্দিরা গান্ধী বারবার তাগদা দিলেও ভারতীয় জেনারেল মানেকশ কিন্তু বর্ষাকালে বাংলাদেশে ইন্ডিয়ান ফোর্স নিয়ে ঢুকবার সাহস করেননি এবং রাজিও হননি। বিশ্বের অন্যান্য সমর ইতিহাসেও আমরা একই প্রমাণ পাই। কাদার জঙ্গলের কারণে ভিয়েতনাম যুদ্ধে আমেরিকার অত্যাধুনিক অস্ত্র ঠিকভাবে কাজ করেনি। ইউক্রেনেও আমরা দেখেছি যে কাদার কারণে বড় বড় রাশিয়ান ট্যাঙ্ক মাঝপথে বারবার থেমে যাচ্ছিল। এবার আসি আকাশ শক্তির প্রসঙ্গে। একটা কথা মনে রাখবেন, শুধু বিমান দিয়ে কিন্তু যুদ্ধ জেতা যায় না। অনেকের ধারণা যার যুদ্ধ বিমান বেশি সেই যুদ্ধে জিতবে। বাস্তবতা কিন্তু ভিন্ন। আকাশ থেকে বোমা ফেলা যায়, কিন্তু মাটি আর মানুষ নিয়ন্ত্রণ করা যায় না। আফগানিস্তানের কথাই ধরি। আমেরিকার কাছে ছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বিমান বাহিনী, তবুও তারা 20 বছরেও আফগানিস্তানকে পুরোপুরি কাবু করতে পারেনি। বাংলাদেশের ক্ষেত্রে সমস্যা আরও বড়। বাংলাদেশ খুবই ঘনবসতিপূর্ণ একটি দেশ। আকাশ থেকে এলোপাথারি বোমা ফেললে এখানে শত শত সাধারণ মানুষ মারা যাবে। তখন পুরো বিশ্ব এর প্রতিবাদ করবে। তাই সামরিকভাবে এদেশে আক্রমণ করে লাভ কম, বরং আন্তর্জাতিক বদনাম আর চাপ প্রয়োগের সম্ভাবনা অনেক বেশি। এবার আসি আমাদের রাজধানী ঢাকা শহরের কথায়। ঢাকা পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ একটি শহর। এই শহরের ভিতরে যে যুদ্ধ হয় তাকে বলে আরবান ওয়ারফেয়ার। এটা দুনিয়ার যে কোনো সেনাবাহিনীর জন্য খুবই কঠিন একটা অভিযান। ইরাকের ফাল্লুজা এবং চেচনিয়ার গ্রোজনি শহরে এই ধরনের নগর যুদ্ধে সৈন্যদের ক্ষতি খোলা মাঠের তুলনায় 3 থেকে 5 গুণ বেশি হয়েছিল। আমাদের ঢাকার রাস্তাগুলো সরু, অসংখ্য ভবন এবং প্রচুর মানুষ। এই পরিবেশে যুদ্ধ করে ঢাকার পতন ঘটানো প্রায় অসম্ভব। তাই ঢাকায় যুদ্ধ মানে যে কোনো আক্রমণকারীর জন্য একেবারে মরণফাঁদ। আবার
যুদ্ধ যখন শুরু হবে তখন পাকিস্তান বা চীন কিংবা একসাথে এই দুই দেশ মিলে ভারতকে একই সাথে 2টা থেকে 3টা ফ্রন্টে যুদ্ধ লড়তে বাধ্য করতে পারে। তো একই সাথে 2 থেকে 3 দিক থেকে চাপ মানে হচ্ছে বিশাল একটা কৌশলগত ঝুঁকি বা স্ট্র্যাটেজিক রিস্ক, এবং এই রিস্কের এগেইনস্টে হেরে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এছাড়াও বাংলাদেশের দক্ষিণে রয়েছে বিশাল বঙ্গোপসাগর। এই বঙ্গোপসাগর কিন্তু শুধু মাছ ধরার জায়গা না, এটা আন্তর্জাতিক বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা পথ। বাংলাদেশের কাছে এখন সাবমেরিন আছে, আধুনিক কিছু যুদ্ধজাহাজও আছে, তাই সমুদ্র পথে কেউ হুট করে ঢুকে পড়বে ব্যাপারটা এত সোজা না। সুতরাং যুদ্ধ হলে এই পথে পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ হয়ে যাবে। আর এ কারণে শুধু বাংলাদেশেরই লস না, বিশ্বের অনেক দেশ যারা বাংলাদেশের সাথে ব্যবসা করে তাদেরও ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং তারাও কিন্তু এর প্রতিবাদ জানাবে। এবার আসি চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর নিয়ে। যুদ্ধের সময় এই শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের উপর চীনের নেক নজর পড়ার সম্ভাবনা খুবই বেশি। আর যদি বেকায়দায় এই চিকেন স্নেক হাতছাড়া হয়ে যায় তাহলে 7 সিস্টার্সের আজাদি ঠেকানো খুব মুশকিল হয়ে যাবে। এই জায়গাটা খুব সরু, কিন্তু যোগাযোগের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। সুতরাং এটা একটা ক্রিটিক্যাল এরিয়া এবং ভাইটাল পয়েন্ট। এবার আসি যুদ্ধের খরচের ব্যাপারে। আজকাল এমনিতেই যুদ্ধের খরচ বহুগুণে বেড়ে গেছে, আর যুদ্ধ যদি হয় লম্বা সময় ধরে তাহলে তো আর কথাই নেই। রাশিয়া ইউক্রেন যে যুদ্ধ, এই যুদ্ধে কিন্তু শুধু ওই 2 দেশেরই ক্ষতি হয়েছে তা নয়, বরং আজকে সারা বিশ্বে তেল আর খাবারের দাম বেড়ে গেছে। সুতরাং বাংলাদেশে যদি এরকম একটা যুদ্ধ শুরু হয়, আর এই যুদ্ধ যেহেতু ন্যাচারালি লম্বা হওয়ার সম্ভাবনা বেশি, সুতরাং এর কুপ্রভাব আরও ভয়াবহভাবে পড়বে। এবং এর মেইন কারণ হচ্ছে আমাদের দেশের জনসংখ্যা অনেক বেশি। যদিও বাংলাদেশ তার পররাষ্ট্রনীতিতে খুব পরিষ্কার, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। আমরা কাউকে আক্রমণ করিও না, করতে চাইও না। কিন্তু কেউ যদি আমাদের আক্রমণ করে তাহলে যে আমরা প্রতিরোধ করতে জানি, এটার প্রমাণ হচ্ছে 1971 সালের স্বাধীনতা যুদ্ধ, জাস্ট 50 বছর আগের অভিজ্ঞতা, এই গরিলা যুদ্ধের অভিজ্ঞতা। সুতরাং আমাদের দেশপ্রেম আছে, এবং সঠিক কৌশল যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে যে আমরা বড় বাহিনীকেও পরাস্ত করতে পারি তার উদাহরণ আমাদের কাছে আছে। যাই হোক, আজকের দিনের যুদ্ধ কিন্তু শুধু বন্দুক দিয়ে হয় না, মাউস আর কিবোর্ড দিয়েও যুদ্ধ হয়। সুতরাং সাইবার হামলা যখন শুরু হবে তখন উভয় দেশেরই বিদ্যুৎ ব্যবস্থা, ব্যাংকিং সিস্টেম, এমনকি ইন্টারনেটও অচল হয়ে যেতে পারে। তাই আমাদের সামনে ভবিষ্যতে উপায় আছে 3টা। 1, শান্তি বজায় রেখে আলোচনার টেবিলে বসে কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধান খোঁজা, এটা হচ্ছে বেস্ট ওয়ে। আর যদি ওটা না হয় তাহলে 2 নম্বরে হচ্ছে প্রক্সি যুদ্ধে জড়ানো, মানে গোপনে একে অপরের ক্ষতি করে যাওয়া। এইটা সবচেয়ে খারাপ অপশন। আর আরেকটা অপশন আছে 3 নম্বরে, যেটা হচ্ছে যে টান টান যুদ্ধের একটা অবস্থা থাকবে, কিন্তু যুদ্ধ পুরোপুরি শুরু হবে না। এতে সম্পর্ক শীতল হলেও আমাদের প্রস্তুতি থাকতে হবে সবসময়। যাই হোক, বাংলাদেশকে ছোট বা দুর্বল ভাবা যে কোনো দেশের জন্যই হবে বড় একটা ঐতিহাসিক ভুল। কারণ বাংলাদেশ আল্লাহর রহমতে এক দুর্ভেদ্য দুর্গ। আজকের আলোচনা শেষ করছি সূরা আল আনফালের একটি আয়াত দিয়ে, যেখানে মহান আল্লাহ পাক আমাদের উদ্দেশ্যে বলেছেন, আর তাদের মোকাবেলার জন্য তোমাদের সামর্থ্য অনুযায়ী শক্তি ও অশ্ববাহিনী প্রস্তুত করো, তার দ্বারা তোমরা ভয় দেখাবে আল্লাহ যে শত্রু আছে ও তোমাদের শত্রুদেরকে, এবং এরা ছাড়া অন্যদেরকেও, যাদেরকে তোমরা জানো না কিন্তু আল্লাহ জানেন। আজাদি ও ইনসাফের লড়াই বজায় থাকুক। ইনসাফ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।